এই ভিডিওতে আমি তোমাকে বোঝাবার চেষ্টা করব যে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলির ব্যাখ্যা তখনই দিতে পারবে যখন তুমি ধরবে যে আমাদের মহাবিশ্বে আধান রয়েছে। সেটি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে আমাদের মহাবিশ্বে আধান রয়েছে। তা না হলে কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলি তুমি ব্যাখ্যা দিতে পারবে না। এখানে আমি দুইটি উদাহরণ নিয়েছি। উদাহরণ মানে দুটি পরীক্ষা করব এবং দুটি পরীক্ষার ফলাফল প্রথমে তুমি দেখেই মনে করবে যে এটি একটি ম্যাজিক হচ্ছে। তো প্রথমে উদাহরণটিতে আসি, প্রথম পরীক্ষাটিতে আসি। প্রথম পরীক্ষাটিতে আমি একটি কাঁচের টুকরোটিকে বা কাঁচের রডের টুকরোটি আমি মাঝ বরাবর এখান দিয়ে দড়ি বেঁধে আমি ঝুলিয়ে দিয়েছি এবং কাঁচের টুকরোটিকে আমি ভালো করে রেশমের কাপড় দিয়ে ঘষে দিয়েছি এবং রেশম দিয়ে ঘষার আগে বা পরে তুমি কোনো রকম পার্থক্য দেখতে পাচ্ছ না, তাই না? কারণ তার রং, তার দৈর্ঘ্য কোনো রকমই পাল্টাচ্ছে না। তোমার কাছে মনে হচ্ছে কিছুই পাল্টাচ্ছে না, একই আছে রেশম দিয়ে ঘষার পরেও। একইভাবে এখানে আরও একটি কাঁচের টুকরোকে বা কাঁচের রডের টুকরোটিকে আমি কিন্তু সেই একইভাবে রেশমের কাপড় দিয়ে আমি কিন্তু ঘষে নিয়েছি এবং এই কাঁচের টুকরোটিকে আমি এই কাঁচের যে রডটি রয়েছে তার এই প্রান্তের দিকে আমি নিয়ে এলাম এবং নিয়ে আসার মানে সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে এই প্রান্তটি এইভাবে ঘুরে গেল এবং এই প্রান্তটি এইভাবে ঘুরে গেল। অর্থাৎ এই দড়িটির সাপেক্ষে একটি এই রকম ঘূর্ণনের সৃষ্টি হলো এই কাঁচের রডের টুকরোটি। বা অন্যভাবে বলতে পারি যে এই কাঁচের টুকরোটির সাথে এই কাঁচের টুকরোটির মধ্যে মানে এই প্রান্তটির সাথে একটি বিকর্ষণ বলের সৃষ্টি হয়েছে, যার ফলে তারা পরস্পর থেকে দূরে সরে যেতে চায়। অর্থাৎ এই ঘটনাটি ঘটছে, অর্থাৎ তারা কাছাকাছি আসতে চায় না, তারা দূরে দূরে সরে যেতে চায় একে অপরের সাপেক্ষে। ম্যাজিক মনে হলো না একটি? তার কারণ যে এই রডটি না দেখতে পায়, না শুনতে পায়, না এর গন্ধ আছে, তবুও কিভাবে সে বুঝতে পারল যে এর আশেপাশে আরেকটি রড চলে এসছে? কিভাবে জানলো? এ না দেখতে পায়, এ না শুনতে পায়, এ না গন্ধ পায়, বা এর না আছে কোনো বুদ্ধি, তাই না? তবুও সে কিভাবে বুঝলো যে তার আশেপাশে কোনো একটি রড, কাঁচের রড এসে বা কাঁচের টুকরো এসে পড়েছে, সঙ্গে সঙ্গে নিজেকে ঘুরিয়ে নিল? সেটি কীভাবেও জানতে পারলো? এটি হচ্ছে আমার প্রশ্ন। দ্বিতীয় পরীক্ষাটিতে আসি। দ্বিতীয় পরীক্ষাটিতে আমি একইভাবে এই কাঁচের টুকরোটিকে বা কাঁচের রডের টুকরোটিকে এই মাঝ বরাবর বেঁধে এইভাবে ঝুলিয়ে দিয়েছি এবং রেশমের কাপড় দিয়ে ভালো করে আমি ঘষে নিয়েছি। আর এইখানে এখন আমি কিন্তু আর কাঁচের টুকরোকে নিয়ে নিই, তার পরিবর্তে একটি প্লাস্টিকের ছোট রডকে আমি নিয়েছি এবং এইটিকে এখন আমি রেশমের কাপড় না দিয়ে, মানে এই ক্ষেত্রে আমরা রেশমের কাপড় দিয়ে ঘষছিলাম, এখন প্লাস্টিকটির ক্ষেত্রে আমি রেশমের কাপড় দিয়ে না ঘষে আমি পশমের কাপড় দিয়ে ঘষবো। পশমের মানে শীতকালে যে সমস্ত পোশাক আশাক পশমের হয়, তো সেই জিনিসপত্র দিয়ে আমি যদি পশমের জিনিস দিয়ে আমি যদি এটিকে ঘষি এবং তারপর আমি কি করব, এই প্লাস্টিকটিকে এই কাঁচের রডের এই প্রান্তটির কাছে আমি নিয়ে আসব। দেখো, প্লাস্টিকটিকে মানে পশম দিয়ে ঘষার আগে এবং ঘষার পরে তুমি কোনো রকম পার্থক্য বুঝতে পারবে না শুধুমাত্র দেখে। কিন্তু যখনই তুমি এই প্লাস্টিকের এই টুকরোটিকে এই কাঁচটির এই টুকরের এই দিকে যখনই আনবে, তখনই তুমি দেখতে পাবে যে একটি আশ্চর্য ঘটনা ঘটছে, যে রডটির এই প্রান্ত এই দিকে চলে আসছে এবং এইখানটায় এই দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই দড়ির সাপেক্ষে একটি ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, যেটি কিনা প্রথমটির সাপেক্ষে পুরোপুরি বিপরীত দিকে হচ্ছে। বা অন্যভাবে বলতে পারি যে এখন কাঁচের এই প্রান্তটির সাথে প্লাস্টিকের এই টুকরোটির মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি হচ্ছে। আবারও একটি ম্যাজিক মনে হলো যে এই কাঁচের টুকরোটি কিভাবে জানতে পারলো যে তার বাড়িতে প্লাস্টিক এসে হাজির হয়েছে। দেখো, এখানে প্লাস্টিক তো সরে যেতে পারে না, কারণ
আমি এটিকে হাতে করে শক্ত করে ধরে রয়েছি। অন্যদিকে এই কাঁচের রডটিকে স্বাধীনতা দিয়েছি ঘোড়ার দড়িটিকে কেন্দ্র করে আর কি। তো এই দুটি পরীক্ষা তোমার কাছে এখন ম্যাজিক মনে হচ্ছে, কিন্তু আমরা দেখব যে এটি আসলে কোনো রকম ম্যাজিক নয়, যদি কিনা আমরা আধানের ধারণা যদি নিয়ে আসি, যে আমাদের মহাবিশ্বে আধান রয়েছে, এই ধারণাটা যদি আমরা নিয়ে আসি এখন, তাহলে কিন্তু আমরা দেখব কি ঘটনা ঘটতে চলেছে। তো এই ধরনের ঘটনা বহু দিন যাবৎ মানুষজন বুঝে উঠতে পারছিল না যে কেন হচ্ছে। তো শেষমেশ ধারণা আসে যে মহাবিশ্বে পদার্থ এবং শক্তি ছাড়াও আরও একটি নতুন অতিথি রয়েছে, সেটি হচ্ছে আধান। এবং তারপর বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান বিজ্ঞানী, প্রথম তিনি বলেন যে এই আধানের আবার দুই রকম প্রকারভেদ। মানুষের যেমন প্রকারভেদ আছে না, পুরুষ, মহিলা ইত্যাদি, তো আধানেরও প্রকারভেদ রয়েছে। এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম বলেন যে দুই প্রকারের আধান রয়েছে। একটি হচ্ছে ধনাত্মক আধান, যোগচিহ্ন দ্বারা প্রকাশ করছি, আর আরেকটি হচ্ছে ঋণাত্মক আধান। ঋণাত্মক আধানকে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করছি। এবং এইটি আবিষ্কার হওয়ার পর, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যখন আবিষ্কার করলেন, তারপর এই ধারণা নিয়ে, অর্থাৎ দুই ধরনের আধান রয়েছে, এই ধারণা নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। এবং প্রত্যেকটি পরীক্ষাতে তারা দেখতে পেলেন যে একই ধরনের ঘটনা ঘটছে। এবং সেই ঘটনাগুলিকে দেখে তারা একটি সিদ্ধান্তে উপনীত হন, বা একটি সিদ্ধান্তে আসেন, বা একটি সূত্রতে আসেন বলতে পারো। সূত্রটি হচ্ছে যে সমধর্মী আধান পরস্পরকে সবসময় বিকর্ষণ করে। সমধর্মী আধান ধরো যোগ মানে ধনাত্মক আধান যখন পাশাপাশি থাকে তারা পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণকে আমি এইভাবে বোঝাচ্ছি, মানে দূরে সরে যেতে চায় তারা। আর সমধর্মী আধান আবার ঋণাত্মক হতে পারে। তারা যদি পাশাপাশি আসে তখন তারা নিজেদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি করবে। সেই বিকর্ষণটিকে আমি এইভাবে দেখাচ্ছি। আর বিপরীতধর্মী আধান পরস্পরকে সবসময় আকর্ষণ করে, এবং সবসময় আকর্ষণ করে এইটিকে আমি এইভাবে বোঝাচ্ছি যে পরস্পর তারা কাছাকাছি আসতে চায়। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আধানের অস্তিত্ব রয়েছে, এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম বলেন যে আধানের প্রকারভেদ দুই রকম, ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। এবং তারপর বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং প্রত্যেকটি পরীক্ষা নিরীক্ষাতেই একই রকম ঘটনা তারা দেখতে পেলেন। এবং তার উপর নির্ভর করে তারা একটি সূত্র আমাদের দিলেন। সেটি বললেন যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। সমধর্মী আধান ধনাত্মক হতে পারে, বা ঋণাত্মক হতে পারে। তো তারা সবসময় কিন্তু বিকর্ষণ করবে, এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে সব সময়। তো এই ব্যাপারটি যদি ধরে নিই, তাহলে দেখা যাক যে আমাদের কাছে এইখানে যে ম্যাজিক মনে হচ্ছিল, বা এখানে যে ম্যাজিক মনে হচ্ছিল, সেটি আসলে ম্যাজিক কি না, ব্যাখ্যা দেওয়া যাক এবার। আমি ধরে নিচ্ছি যে যখন এই কাঁচের রডটিকে আমি রেশম দিয়ে ঘষেছিলাম, তখন তাতে ধনাত্মক আধান উৎপন্ন হয়েছে, এবং সেটি এইভাবে রয়েছে। এবং এই ক্ষেত্রেও একই আধান উৎপন্ন হবে, কারণ সেই কাঁচের টুকরো আবার তাকে রেশম দিয়ে আমি ঘষেছি। তাহলে এখানেও যদি ধনাত্মক হয়, এখানেও ধনাত্মক তৈরি হবে আধান। এবং এইমাত্র আমরা জানলাম যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে দেখতে পাচ্ছ এখানে বিকর্ষণ হওয়াটাই স্বাভাবিক। তাহলে দেখো এটি আর ম্যাজিক থাকলো না। আধানের ধারণা নিয়ে আমরা কিন্তু এটিকে ব্যাখ্যা করে দিলাম। এই ক্ষেত্রে আসা যাক। এই ক্ষেত্রেও আমরা দেখব যে এখানেও ধনাত্মক আধান তৈরি হবে, কারণ কাঁচকে আমি রেশম দিয়ে ঘষেছি, এবং আমি ধরে নিয়েছি যে এখানে ধনাত্মক আধান উৎপন্ন হচ্ছে। এখন যেহেতু প্লাস্টিক এবং কাঁচটির মধ্যে আকর্ষণ তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে ধনাত্মক আধান থাকবে না।
শুধুমাত্র থাকবে ঋণাত্মক আধান। এটি একটি সম্ভাবনা, এবং সেই সম্ভাবনাটাকে আরও জোরালো করছে যে আমরা এখন প্লাস্টিককে নিয়েছি, কাঁচকে নিইনি, প্লাস্টিককে নিয়েছি এবং তার ওপর রেশম দিয়ে না ঘষে পশম দিয়ে ঘষেছি। সম্পূর্ণ আলাদা, এই ঘটনাগুলির ক্ষেত্রে থেকে সম্পূর্ণ আলাদা এইটা। তো এখানে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, তো এটি আমরা এখন ধরে নিচ্ছি। এবং যদি ধরে নিই তাহলে দেখো যে আকর্ষণ হচ্ছে, সেই আকর্ষণটি হচ্ছে বিপরীতধর্মী আধানের মধ্যে, এবং সহজেই ব্যাখ্যা দিয়ে দেওয়া যাচ্ছে, অর্থাৎ এই সূত্র অনুযায়ী। তাহলে দেখো এটিও কিন্তু আর ম্যাজিক থাকছে না। তাহলে এখান থেকে বুঝতে পারছো, বা এই আলোচনা থেকে বুঝতে পারছো যে আধানের অস্তিত্ব যদি থাকে তাহলে আমরা এই ধরনের ঘটনাকে কিন্তু সহজেই ব্যাখ্যা করে দিতে পারি। এখন একটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, শুরুতেই আমার বলা উচিত ছিল যে এই দুটি পরীক্ষা শীতকালে শুষ্ক আবহাওয়াতে করতে হবে তোমাকে, শীতকালে শুষ্ক আবহাওয়াতে, তবেই কিন্তু তুমি ফলাফল দেখতে পাবে এই ধরনের। এখন এই দুটি পরীক্ষাতে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি কিন্তু দিইনি, তোমাকে জোর করে বলেছি যে তুমি মেনে নাও বা ধরে নাও। প্রথমত যে আমি এইমাত্র যে কথাটি বললাম যে শীতকালে পরীক্ষাটি করতে এবং শীতকালে শুষ্ক আবহাওয়াতে পরীক্ষাটি করতে, এটি কেন শীতকালে শুষ্ক আবহাওয়াতে পরীক্ষাটি কেন করতে হবে এবং পরীক্ষাটি করলে এই ফলাফল পাবো কেন? আমরা যদি বর্ষাকালে আর্দ্র আবহাওয়াতে করি তাহলে আমরা কি এই ধরনের ঘটনা দেখতে পাবো? এটি একটি প্রশ্ন হতে পারে, এর উত্তর আমি কিন্তু দিইনি এখনও। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমি যখন এই কাঁচের টুকরোটিকে এইখানে বা এইখানে বা এইখানে যখন আমি রেশম দিয়ে ঘষেছি, কেনই বা ধনাত্মক আধান এখানে তৈরি হলো? আধান কেন তৈরি হলো? প্রথম কথা, যদি আধান তৈরি হয় তাহলে ধনাত্মক কেন হলো, ঋণাত্মক কেন হলো না? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিইনি, তোমাকে ধরে নিতে বলেছি। অপরদিকে আমি যখন প্লাস্টিককে যখন পশম দিয়ে ঘষেছি, আধান কেন উৎপন্ন হলো? আর যদি আধান উৎপন্ন হয় তাহলে ঋণাত্মক আধান কেন তৈরি হলো? এটি একটি প্রশ্ন হতে পারে। এবং এই যে আধানগুলি তৈরি হয়েছে ধনাত্মক ঋণাত্মক, এরা কি চলাচল করতে পারে বা এরা কি স্থির? এই প্রশ্নের উত্তরও আমি কিন্তু দিইনি। তাহলে দেখো একই সাথে আমরা আধানের যে অস্তিত্ব রয়েছে দুটি ঘটনার মাধ্যমে আমরা বুঝছি আপাতত যে আধান রয়েছে, এবং একই সাথে অনেকগুলি প্রশ্নে উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি, সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমি এক এক করে দেব।